প্রিয় এলাকাবাসী, আমাদের দল আল্লাহ ভরসা পার্টির মহান নেতা কদম আলীর সালাম নিন আর আমাদের জনপ্রিয় মার্কা কদম ফুলে ভোট দিন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। নির্বাচনী প্রচারণায় এমন কিছু শুনলে আমাদের অবাক হবার কোনো কারণ থাকবে না। আমি রিপিট করছি কথাগুলো। প্রিয় এলাকাবাসী, আমাদের দল আল্লাহ ভরসা পার্টির মহান নেতা কদম আলীর সালাম নিন এবং আমাদের জনপ্রিয় মার্কা কদম ফুলে ভোট দিন। আর আমাদের এই পার্টিকে ভোটে জেতালে আপনারা কি কি সুবিধা পেতে পারেন সেইটি আমাদের মহান নেতা কদম আলী ইতিমধ্যে ইশতেহারে উল্লেখ করেছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতির অংশ সেগুলো। তো আমি ব্যাখ্যা করছি কি কি সুবিধা আপনারা পাবেন ভোটে জিতলে। প্রিয় দর্শক শ্রোতা, ক্রিকেট নিয়ে এখন দেশে যে ঝামেলা হচ্ছে, ভারতীয় ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা। তো সেই ক্রিকেট নিয়ে অনেকের মনে দুঃখ কষ্ট আছে, থাকবে না। আমাদের মহান নেতা কদম আলী বলেছেন বাংলাদেশের প্রতিটি উপজেলায় টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলার আয়োজন করবেন তিনি। করোনার সময় অনেকেই আইসিইউর অভাবে মারা গেছেন, আপনাদের প্রিয়জনেরা, আত্মীয় স্বজনেরা অনেকেই। আমাদের মহান নেতা কদম আলী বলেছেন ঘরে ঘরে আইসিইউ পৌঁছে দেবেন, যাতে করোনার মতো কোনো মহামারী হলে আর কোনো সংকট না হয়। আমাদের মহান নেতা শিক্ষা অন্তপ্রাণ, তিনি বলেছেন বাংলাদেশের প্রতিটি গ্রামে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দেবেন। তো এই অল্প কয়েকটি সুবিধার কথা আমি মাত্র বললাম, আর এত সুবিধা তিনি দেবেন আপনাদের এবং তিনি বলেছেন সেটি আমি মুখস্থ রাখতে পারিনি, আমাকে এটির জন্য অনেক কষ্ট করতে হবে। দরকার নেই, আপনারা বুঝে গিয়েছেন আমরা কি দিতে পারবো, আমাদের মহান নেতা আপনাদের কি দেবেন। তো এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন এগুলো দেয়া কি সম্ভব? সম্ভব, কারণ এই প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মহান নেতা জনাব কদম আলী। আর আমাদের কদম আলীর পক্ষে সব কিছু করা সম্ভব, কারণ তিনি হলেন অঘটন ঘটন পরিয়সী, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জাতীয় প্রতিশ্রুতি যদি কেউ দেন, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, দেন না, অনেকেই দিয়েছেন, এক্স্যাক্টলি এগুলো না হলেও অনেকের প্রতিশ্রুতি কাছাকাছি গিয়েছে। তো এইটি তারা করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে আগে এরকম বেসম্ভব রকমের প্রতিশ্রুতি কিংবা দফা উল্লেখ করেন তারা জিতে আসলে জনগণের জন্য কি করবেন। আমরা তাতে অবাক হই না। আর এইসব প্রতিশ্রুতিতে থাকে ছল চাতুরি, ধোঁকাবাজি, মিথ্যে কথা, প্রতারণা, এই সব কিছুর সংমিশ্রণ থাকে এগুলো। তারা নিজেরাও জানেন প্রদত্ত প্রতিশ্রুতি তারা পালন করতে পারবেন না, করবেন না, কিন্তু তারা বলছেন আমাদের এসব কথা। তো এখন মূল কথায় চলে আসি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারমূলক কার্যকলাপে হাত দিলেন এবং তিনি নানা রকম কমিশন করলেন, সেই কমিশনগুলো নানা রকম সংস্কার প্রস্তাব দিতে থাকলো একের পরে। তো সেইখানে সংবিধান সংস্কার সংক্রান্ত কিছু প্রস্তাব এসেছে, অন্যান্য সংস্কার কমিশনগুলোর মতোই সেখান থেকে কিছু প্রস্তাব এসেছে। একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে দেশে দীর্ঘদিন মানুষ কথা বলেছেন, সপ্তাহ পর সপ্তাহ মানুষ এগুলো নিয়ে কথা বলেছেন, সব মহলে এটি চর্চা হয়েছে। যারা বুঝতাম না এই বিষয়টি কি, তারাও বুঝে ফেলেছি, বুঝবার চেষ্টা করেছি। সেইটি হলো উচ্চকক্ষ গঠন সংসদে। এখন আমাদের দেশের জাতীয় সংসদটি এক কক্ষ বিশিষ্ট সংসদ। প্রিয় দর্শক শ্রোতা, আমি জানি আপনাদের অনেকেরই জানা আছে সংসদ দুই রকমেরই হতে পারে, এক কক্ষ বিশিষ্ট হতে পারে, দুই কক্ষ বিশিষ্ট হতে পারে। এক কক্ষ বিশিষ্ট সংসদকে আমরা ইংরেজিতে বলি ইউনিক্যামেরাল লেজিসলেচার, আর দুই কক্ষ বিশিষ্ট হলে বাইক্যামেরাল। তো পৃথিবীর বহু দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আছে আর বহু দেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ আছে। দুটোরই ভালো মন্দ দিক আছে, পজিটিভ নেগেটিভস আছে। তো দুই কক্ষ বিশিষ্ট সংসদের একটি প্রধান গুণ হলো, বৈশিষ্ট্য হলো, এই সংসদে রাতারাতি কোনো রাজনৈতিক দল ব্রুট মেজরিটির জোরে কিংবা 2/3 সমর্থন পেয়েছে তারা, সেইটিকে উছিলা বানিয়ে তারা সংবিধান পরিবর্তন করতে পারে না যখন তখন, কারণ উচ্চকক্ষ আটকে দেয়। উচ্চকক্ষ কোনো বিলকে অনুমোদনও করতে পারে, আবার কোনো বিলকে ভিটো দিয়ে রিজেক্ট করে দিতে পারে যে এই বিলটি হবে না, এটি দেশের জন্য ঠিক নেই, জাতীয় স্বার্থ বিরোধী। সো উচ্চকক্ষ একটি ব্যালেন্স করতে পারে, সেই জন্যই বহু দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু আছে।
যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাজ্যে আছে, বহু বহু দেশে আছে, আমাদের পাশের দেশ ভারতে আছে, পাকিস্তানে আছে। তো সুবিধা আছে এটির। তো 2 কক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আমরা কথা শুনছিলাম, আলোচনা হচ্ছিল। আর আমাদের যে ভোটিং সিস্টেমে এখন আমরা আছি এটিকে বলে এফপিটিপি সংক্ষেপে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। সরাসরি ভোট দিয়ে কোনো একজন প্রার্থীকে নির্বাচন করা কোনো একটি সংসদীয় আসন থেকে। তো এই সিস্টেমের সঙ্গে আমরা পরিচিত, আমরা এটি সবচাইতে সহজ বলে গণ্য হয়, তাই এই সিস্টেম সব জায়গায় আছে, বেশিরভাগ জায়গায় এই সিস্টেম আছে নির্বাচনে। তো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই সিস্টেমের সঙ্গে সমন্বয় করে এই প্রথমবার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে যে আসছে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদ হবে, অর্থাৎ গঠন করা হবে সংসদকে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হিসেবে। আর উচ্চকক্ষ সেনেট বলে গণ্য হবে, সদস্যরা সেনেটার বলে গণ্য হবেন। আর উচ্চকক্ষ গঠন করবারও 2 রকমের বিষয় থাকে কমপক্ষে। তো সেই 2 রকমের বিষয় বা পদ্ধতির মধ্যে একটি হলো নিম্নকক্ষে যত ভোট পাবে কোনো একটি দল, সারা দেশের সেই সবগুলো ভোটের সমষ্টিকে কেন্দ্র করে সমানুপাতিকভাবে উচ্চকক্ষে 100 সেনেটারের মধ্যে তারা সমানুপাতিক আসন পাবেন উচ্চকক্ষে। নিম্নকক্ষে যত ভোট পেয়েছেন তারা সারা দেশে সমষ্টিক ভোটের সমানুপাতিক হারে উচ্চকক্ষে তারা সদস্য নির্বাচন করতে পারবেন, বা ওই পরিমাণ সদস্য তারা ভাগে পাবেন। এটি হলো একটি পদ্ধতি। আরেকটি হলো আসন সংখ্যা অনুযায়ী কোনো একটি দল নিম্নকক্ষে কটি আসন পেয়েছে সেই হিসেবে সেইটির সমানুপাতিক আসন পাবে তারা উচ্চকক্ষে। তো আমরা চাইছিলাম আমাদের দেশে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটি হলো সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম, যেটি বলছিলাম সারা দেশে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে একটি দল সমানুপাতিকভাবে আসন পাবে। এইটির কথাই আমরা বলছিলাম, সংস্কার প্রস্তাবে এইটির কথাই বলা হয়েছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে উচ্চকক্ষ উইথ পিআর। কারণ পিআর ছাড়া যদি এইটি করা হয় যে নিম্নকক্ষের মোট প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে, তাহলে দেখা গেল কোনো একটি দল নিম্নকক্ষে আমাদের দেশে যেগুলো হয়ে আসছে বড় দলগুলো, তারা নির্দিষ্ট সংখ্যক আসন পেয়ে যাচ্ছেন, বেশিই পাচ্ছেন, 300-র মধ্যে 200 পেয়ে যাচ্ছেন, 250টি পেয়ে যাচ্ছেন, 230টি পেয়ে যাচ্ছেন। ফলে তারাই সেই সমানুপাতিকভাবে উচ্চকক্ষেও তারা প্রাধান্য বিস্তার করবেন, বেশিরভাগ আসনগুলো তারাই নিয়ে যাবেন। অন্য দলগুলো যাদের সংখ্যায় ভোট বাক্স অত শক্তিশালী না, আসন অত বেশি পাবেন না, তারা বঞ্চিত হবেন। অর্থাৎ লোকের রিপ্রেজেন্টেশন থাকবে না, বিভিন্ন দলগুলো সমানভাবে অবদান রাখবার সুযোগ পাবে না। তাই কথা হচ্ছিল পিআর সিস্টেমে উচ্চকক্ষ গঠিত হবে। তো শুরুতেই যে এই প্রস্তাব যখন উঠেছিল, বিএনপি ভয়াবহ বিরোধিতা শুরু করেছিল সেই প্রস্তাবের। প্রথমত তারা 2 কক্ষ বিশিষ্ট সংসদ চাচ্ছিল না, আর শেষের দিকে যদিও বলছিল ঠিক আছে উচ্চকক্ষ হতে পারে, তবে সেটি হতে হবে নিম্নকক্ষে প্রাপ্ত মোট আসনের সমানুপাতিক হিসেবে, কোনো অবস্থায় পিআর না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না, সেটি তারা চাচ্ছিল না। বিএনপি তীব্র বিরোধিতা করেছে, দফায় দফায় আটকে দিয়েছে সংস্কার প্রস্তাব। শুধু এইটি না, অন্যান্য ইস্যুতেও বিএনপি আপত্তি করেছে। অসংখ্য জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অর্থাৎ আমরা দ্বিমত করছি এরকম অন্তত ডজন খানেক নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। আচ্ছা, তো আজ কথা বলবো শুধু এইটুকু জায়গা নিয়ে, যেই জায়গায় বিএনপি শুভঙ্করের ফাঁকি রেখেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জুলাই সনদ যখন স্বাক্ষরিত হলো চূড়ান্ত রূপটি, তখন বিএনপির নোট অফ ডিসেন্টগুলো ছাড়াই সেটি স্বাক্ষরিত হয়েছে, পাশ করানো হয়েছে। নোট অফ ডিসেন্টগুলো রাখা হয়নি, কারণ গণভোটে যেহেতু যাচ্ছে বিষয়টি, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি, গণভোটে গেলে সরকার বা সরকারের গঠিত কমিশনগুলো এক্সপার্টরা যেভাবে সাজেস্ট করেছেন সেভাবে যাবে। হয় জনগণ সেটি অ্যাকসেপ্ট করবে, না হলে করবে না। কোনো একটি নির্দিষ্ট দল কোনটি চাইলো না, সেইটির উপর ভিত্তি করে তো পুরো দেশের মানুষ গণভোটে হ্যাঁ না দিতে পারে না। তাই সরকার বিএনপির প্রদত্ত নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে দিয়েছে। সেগুলো বাদ দিয়ে অরিজিনাল যে সংস্কার প্রস্তাবটি পাশ করা হয়েছিল প্রধান 6টি সংস্কার কমিশন থেকে, যা কিনা সমন্বয় করছিল জাতীয় ঐকমত্য কমিশন, সরকার সেভাবেই নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটে দিচ্ছে এটি। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, নির্বাচন যতই ঘনিয়ে এসেছে, বিএনপির যারা প্রতিপক্ষ, বিশেষভাবে 11 দলীয় জামায়াতের নেতৃত্বাধীন যে জোটটি, যেখানে এনসিপিও আছে, তো তারা বারবারই বলবার চেষ্টা করছিল যে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। সরকারিভাবে প্রচার শুরু হয়েছিল হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে,
এবং হ্যাঁ ভোটের বিরোধিতা যারা করবে না ভোটের, তারা আওয়ামী আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী বাকশালীদের ফিরিয়ে আনবার চেষ্টা করছে, এরকম বয়ান তৈরি হয়েছে। এবং এটি সত্যি কথা, তাই হবে। কারণ ওই সিস্টেমটি হাসিনা বানিয়েছিল, মনস্টার বানিয়েছিল, আগের প্রচলিত সিস্টেম 72 সংবিধান। তো সেই সংবিধানের অসংখ্য সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তো সংস্কারগুলো হয়ে গেলে ভবিষ্যতের শাসকেরা হাসিনা হয়ে উঠতে পারবেন না, তাদের হাত পা আমরা বেঁধে ফেলবো লিগেলি। তো বিএনপির সেটি পছন্দ ছিল না, কারণ তারা ধরেই নিয়েছিল তারা সরকারে আসছে, যদিও এরকম অ্যাম্বিশন খুব একটা ভালো কথা না, ওভার কনফিডেন্স বলে গণ্য হয় এটি। তো আওয়ামী লীগ সে ওভার কনফিডেন্সের ফলাফল পেয়েছে 91-তে, বিএনপির সেটি জানা আছে। তারপর তারা ওভারলি কনফিডেন্ট হয়ে উঠেছিলেন রিসেন্টলি। তো তারা সেই জন্যই ভেবে নিয়েছিলেন তারা সরকার গঠন করবেন। সো তাদের হাত পা বেঁধে ফেললে তারা ইচ্ছে মতো অনেক কিছুই করতে পারবেন না, সংবিধান বদলাতে পারবেন না। তো সেই জন্য তারা বিরোধিতা করছিলেন জোরে সোরে। তো রিসেন্টলি তারা দেখলেন যে তারা যদি না ভোটকে ফেভার করে, তাহলে জনগণের বৃহত্তর অংশ তাদের বিরোধিতায় চলে যাবে, এবং তার প্রতিপক্ষ সেটি ভালোভাবে দাঁড় করাতে পারবে এই যুক্তি যে বিএনপি 72 সংবিধানের পরিবর্তন চায় না, বিএনপি আবার হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, বিএনপি ভারতীয় আধিপত্যবাদের পতন চায় না। এই কথাটি দাঁড়িয়ে গিয়েছিল। তো বিএনপি কি করেছে, তড়িঘড়ি করে তারা বলা শুরু করলো, প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, যে আমরা হ্যাঁ ভোট দেব, হ্যাঁ ভোটের পক্ষে, কারণ আমরা জুলাই সনদ কিংবা জুলাই যোদ্ধাদের ভালোবাসি, জুলাই অভ্যুত্থানের আমরা স্টেক হোল্ডার, সো আমরা কি করে হ্যাঁ ভোট না দিই। ফাইন। শেষে তারেক রহমান সাহেব তার শেষের দিকের দু একটি সমাবেশে জোরে সোরে বলতে শুরু করলেন যে আমরা হ্যাঁ ভোট দেবো, হ্যাঁ ভোটের পক্ষে। এইখানেই শুভঙ্করের ফাঁকিটি, প্রিয় দর্শক শ্রোতা। অনেকেই খুশি হয়ে গিয়েছিলেন যে অবশেষে বিএনপি বুঝতে পেরেছে, যেই কারণেই হোক, চাপে পড়ে হোক, মনের দিক থেকে হোক, তারা জুলাই জাতীয় সনদ যেমনি প্রণীত হয়েছে কোনো রকম নোট অফ ডিসেন্ট ছাড়া, সেভাবেই তারা এটিকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছে বিএনপি। অনেকে খুশি হয়েছেন, সরল মননা। কিন্তু বিষয়টি আসলে অতটা সরল ছিল না। কি করে বুঝলাম? প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির যে ইশতেহার আছে, সেই ইশতেহারে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছে। ফাইন, অ্যাবসলিউটলি গুড। সেখানে তারা বলেছে উচ্চকক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের আসন সংখ্যার অনুপাতে, যেটি ওই আবার ঘুরিয়ে ফিরে এফপিটিপি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। নিম্নকক্ষে কোনো একটি দল যত আসন পাবে, সেই প্রাপ্ত আসনের সঙ্গে অনুপাত করে সমানুপাতিকভাবে উচ্চ কক্ষে তারা সেনেটার দিতে পারবে। তাহলে বিএনপি বা আওয়ামী লীগ এই দলগুলো অনেকগুলো আসন পেয়েছে অতীতের ভোটগুলোতে, আমরা দেখেছি। তো তারাই সব আসনগুলো, অর্থাৎ সেই সেনেটারদের মেজরিটি তারাই হবেন, তারাই নিয়ে যাবেন। তো ইশতেহারে তারা এই কথা জুড়ে দিয়েছে যে নিম্নকক্ষের আসন সংখ্যার ভিত্তিতে উচ্চ কক্ষে আমরা প্রতিনিধি পাঠাবো। অথচ জুলাই সনদ বলছে সেটি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতে হবে, এবং সেটি হতে হবে কোনো একটি দলের সারা দেশে প্রাপ্ত মোট ভোটের ভিত্তিতে সমানুপাতিকভাবে। তাতে করে ছোট দলগুলো, কোনো একটি দল 5% ভোট পেল, 10% ভোট পেল, তারাও 300 আসন থেকে সমানুপাতিকভাবে 5 বা 10%-এর যে কটি সিট পাওয়া যায় সেই কটি সিট পাবেন। অর্থাৎ বেশিরভাগ দলেরই সংসদে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবার সুযোগ হবে। আর বিএনপি সেই সুযোগ দিতে চাচ্ছে না, চায়নি। তারা একাধিপত্য চাইছে। হাসিনা স্টাইল তারা শাসন করবে, যেভাবে চাইবে তারা সংশোধন করবে, সংবিধান কাটাছেড়া করবে। তাই ওই জায়গা থেকে তারা সরে আসতে চাইছে না। তো এখানে দুটো বিষয় এখন আলোচনার আছে। একটি হলো এই যে শুভঙ্করের ফাঁকি বিএনপি আমাদের সামনে হাজির করলো। তারা ধরে নিয়েছে এই দেশের মানুষ বেয়াকুফ, গবেট, তারা কিছু বুঝে না। তারা যা বুঝাবে আমরা সেটি বুঝবো। যখন তারা বলবেন যে আমরা হ্যাঁ এর পক্ষে আছি, আমরা খুশি হয়ে যাব। ইশতেহারে তারা কি বলেছেন সেটির সঙ্গে যেটি কতটা সাংঘর্ষিক, কতটা স্ববিরোধী, সেটি আমরা ধরতে পারবো না। বিষয়টি কি আসলে এরকম? তারা কেন দেশের মানুষকে এতটা বোকা মনে করছেন? দেশের মানুষকে আসলেই বোকা? সো তারা বোকাদের উপর রাজত্ব করতে চাইছেন, এমনটি তো মনে হচ্ছে। আচ্ছা, এবার আসবো সেই আলোচনায়, কেন বিএনপি উচ্চ কক্ষেও তাদের নিয়ন্ত্রণ চাইছে, কেন বিএনপি ক্ষমতা চাইছে। তারা বারবারই বলছিল যে সরকার দুর্বল হবে। সবল সরকার কারা তারা কেন চাইছে? আমাদের শোষণ করবার জন্যে, আমাদের শাসন করবার জন্যে। আমরা আর শাসক চাই না, আমরা প্রতিনিধি চাই। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধি চাই, যারা জনগণের সেবক হয়ে কাজ করবেন। কোনো শাসক বা শোষকের আমাদের দরকার নেই। দরকার থাকলে তো হাসিনাই ঠিক ছিল। হাসিনাকে কেন খেদালাম আমরা? আচ্ছা, তো এখন এক্সিস্টিং যে সুবিধা আছে 72 সংবিধানের, সেই সুবিধা বিএনপি এবং আওয়ামী লীগ
ঘুরিয়ে ফিরিয়ে বাই রোটেশন এই দলগুলো নিয়েছে। সেই সুবিধা বিএনপি আবার চাইছে। ছোট্ট দুটো উদাহরণ থেকে পরিষ্কার হবে, 2004-এ বিএনপি জামায়াত জোট সরকার তখন ক্ষমতায়। তো তখন তারা সংবিধানের চতুর্দশ সংশোধনী ঘটিয়েছিল, কারণ তাদের মেজরিটি ছিল, 2/3 ভোটে তারা নির্বাচিত হয়েছিলেন। সো 2/3 আসন থাকলে তারা যে কোনো কিছু পরিবর্তন করতে পারে সংবিধানে। বিএনপি করেছিল তাই। চতুর্দশ সংশোধনীতে তারা বিশেষভাবে 3টি বিষয় সেখানে ছিল। আমি একটি বিশেষভাবে জোর দিচ্ছি, সেই বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়িয়েছিল বিএনপি। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল সেই অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবে, তাদের পছন্দের বিচারপতিদের। সেই সূত্রটি মাথায় রেখে তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স 65 থেকে 67 করেছিল। কি উদ্দেশ্যে? উদ্দেশ্যটি কি সৎ ছিল? প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাতে ভুলবেন না। বিচারপতিদের বয়স বাড়ালে নির্দিষ্ট বিচারপতি 2 বছর পর রিটায়ার করবে, 2 বছর পর বিএনপি ক্ষমতা ছাড়বে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্ন আসবে, সেই সরকারের প্রধান হতে পারবে তাদের পছন্দের বিচারপতি। তো বিএনপি সেই কাজটি করে ফেলেছিল। আওয়ামী লীগও কম যায় না। আওয়ামী লীগ আবার 2011-তে পঞ্চদশ সংশোধনী, 15তম যেটি, সেই সংশোধনী তারা করেছিল। সেখানে তারা কি করেছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। তো প্রচলিত ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো এই কাজই করেছে বছরের পর বছর, আমরা সেগুলোর শিকার হয়েছি। তো বিএনপি এখন আর সেটি তারা বদলাতে চাচ্ছে না, তাই তারা ঘুরে ফিরে প্রথমে রাজি হয়েছে জনগণের চাপে। কারণ 96% রাজনৈতিক দল 2 কক্ষ বিশিষ্ট সংসদ চাইছিল, এবং পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেমে উচ্চ কক্ষে সেনেটর নিয়োগ বা প্রতিনিধি নিয়োগের বিষয়ে একমত হয়েছিল। সো বিএনপি বাধ্য হয়ে বলেছে, ঠিক আছে, আমরা বাইক্যামেরাল কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই। এখন আবার গণচাপে বলবার চেষ্টা করেছে আমরা হ্যাঁ ভোট দেব, কিন্তু ইশতেহারে আবার তাদের আসল রূপ বেরিয়ে এসেছে। ইশতেহারে তারা বলেই দিয়েছে যে আমরা নিম্নকক্ষে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে উচ্চ কক্ষে প্রতিনিধি পাঠাবো, বা আমরা এই সিস্টেমকে প্রিফার করি। তাহলে দুটো বিষয় একেবারেই স্ববিরোধী। কোনো অবস্থায় হ্যাঁ ভোটকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে, কারণ হ্যাঁ ভোটে দফায় দফায় হ্যাঁ বা না বলার সুযোগ নেই। হ্যাঁ মানে আপনি 4টি প্রশ্নের প্রত্যেকটির উত্তরে হ্যাঁ বলছেন, টোটাল হ্যাঁ, পার্সোনাল কোনো বিষয় এখানে নেই, টোটাল। আর না মানে টোটাল না, আংশিক কোনো বিষয় নেই। তাহলে তারা বলছে আমাদের খুশি করবার জন্য, ভোটারদের খুশি করবার জন্যে, মানুষকে বোকা বানাবার জন্যে, যে আমরা হ্যাঁ পক্ষে আছি। আবার ইশতেহারে বলছে যে আমরা উচ্চ কক্ষে নিম্নকক্ষের ভিত্তিতে প্রাপ্ত আসনের ভিত্তিতে প্রতিনিধি পাঠাবো। সো দুটো বিষয় একদমই যায়নি, পরিষ্কার স্ববিরোধিতা। এবং তাদের মনে কি আছে, তারা বাইরে কি বলছেন, আমরা পরিষ্কারই বুঝতে পারি বিষয়টি। তো তারা যতই আমাদের বোকা মনে করুক, ভোটারদের বোকা মনে করুক, বাংলাদেশের মানুষকে বোকা মনে করুক, মানুষ অতটা বোকা এখন আর নেই। জুলাই অভ্যুত্থান প্রত্যেকটি মানুষকে পলিটিক্যালি কনসাস বানিয়েছে, প্রত্যেকটি মানুষকে রাজনীতি বিশ্লেষণ করতে শিখিয়েছে। সো এই কথাটি রাজনৈতিক দলগুলো যদি মনে রাখে, তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।